হঠাৎ নাকে ভেসে আসে একটা মাংস পোড়া গন্ধ। কেমন একটা অস্বস্তিতে চোখটা খুলতেই পিঠে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে যায়। চোখ খুলতেই দেখি 4 হাত পায়ে সিলিং থেকে একটা বীভৎস নারী মূর্তি নিচের দিকে মুখ করে, অর্থাৎ আমার দিকে তাকিয়ে স্থির হয়ে সিলিংয়ে ঝুলছে। এমন পরিস্থিতি যদি আপনার সাথেও হয়, কি করবেন তখন? রাতের অন্ধকারে ভয়ের অনুভূতি মানে বাস্তবের আড়ালে উইথ সুমন সাগর। আমি সুমন, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই বাস্তবের আড়ালে সম্পূর্ণ একটা নতুন এপিসোডে। আজ উল্টোরথ, এবং উল্টোরথ মানেই দেবী দুর্গার আসার আরও কিছুদিন কমে গেল। দেখতে দেখতে আমাদের এই বাস্তবের আড়ালের পরিবার কিন্তু একটু একটু করে বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদের এরকম ভালোবাসা আর সাপোর্ট পেলে আশা করি একটা টাইমে এই চ্যানেলটা পরিপূর্ণ হতে পারবে। আজ তোমাদের জন্য থাকলো 2টি সত্যি ভৌতিক ঘটনা। প্রথমটা যেটা তোমরা শুনতে চলেছ তার ট্রেলার প্রথমেই কিন্তু তোমরা শুনতে পেলে। আশা করি বুঝতে পারছো কেমন হতে চলেছে পুরো ঘটনাটা। আর দ্বিতীয়টা না হয় পরেই শুনো। তাহলে চলে যাচ্ছি আজকে সোজাসুজি ঘটনায়। তোমরা শুনছো বাস্তবের আড়ালে, সাথে আমি সুমন, সাউন্ডে ও গ্রাফিক্সে সাগর। তাহলে বন্ধুরা প্রস্তুত তো সবাই? শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন রোহিত সমাদ্দার। ঠিক যেরকমভাবে পাঠিয়েছেন সেরকমভাবেই বলার চেষ্টা করছি। আমি রোহিত সমাদ্দার, তোমাদের চ্যানেলের বহু পুরনো একজন শ্রোতা। বাস্তবের আড়ালের পর্ব 7 থেকে আমি জুড়ে আছি এই চ্যানেলে। অনেকের জীবনের বিভিন্ন রকমের ভয়াবহ অভিজ্ঞতা আমি শুনেছি, কিন্তু নিজের জীবনের ঘটা অভিজ্ঞতা কখনো কারোর সাথে শেয়ার করতে পারিনি, শুধু 2জন বন্ধু ছাড়া। আজ যে ঘটনা লিখছি সেই ঘটনার জলজ্যান্ত প্রমাণ ওরা 2জনও। আজ ওরা না থাকলে হয়তো আমি এই ঘটনা লিখতেই পারতাম না। জীবনের প্রথম কাজ একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে। জয়েন করার পর সব কিছু ঠিকঠাক ছিল। প্রথম 6 মাস ভালোভাবে কাজ করে স্যালারি জমিয়ে 3 বন্ধু ঠিক করি দার্জিলিংয়ের মনোরম পরিবেশ নিজেদের মতো করে উপভোগ করব। সেই মতো বাড়িতে জানিয়ে বাইকটার একবার ভালোভাবে সার্ভিসিং করিয়ে নিই। প্রসঙ্গক্রমে বলি, আমরা যেখানেই ঘুরতে যাই বাইক রাইড করেই যাই, কারণ এই রাইডের আনন্দটাই আলাদা রকমের। 3 বন্ধুর 3টি বাইক এর আগে প্রচুর অজানা গন্তব্যে পাড়ি দিয়েছে। ঠিক সেইভাবে এবারের গন্তব্য ছিল দার্জিলিং। কিন্তু এবারের গন্তব্যে কী যে অপেক্ষা করছিল সেটা একদমই বুঝতে পারিনি। অনলাইনে হোটেল বুক করে নিই। 2-3 দিনের জন্য ব্যাগে অল্প কিছু জামা কাপড়, আরও কিছু দৈনন্দিন সামগ্রী গুছিয়ে নিয়ে সোমবার বিকেলবেলায় রওনা দিলাম 3টে বাইকে 3 বন্ধু। প্রথমবার হয়তো এতটা দূরে কোথাও পাড়ি দিচ্ছি, তাই মনের আনন্দটা অনেকটাই বেশি। যতটা সময়ের ব্যবধানে দার্জিলিং পৌঁছানোর কথা তার থেকে আরও বেশি সময় লাগলো। পাহাড়ি চড়াই উতরাই রাস্তা, তাই খুব সাবধানে বাইক চালিয়ে পৌঁছাতে সময় বেশি লেগে গেল। হোটেলে যখন পৌঁছাই তখন সন্ধ্যা নেমে গেছে। যে হোটেলটা আমরা বুক করেছিলাম তার পরিবেশটা বেশ সুন্দর, একদম পাহাড়ের খাদের ধারে হোটেলটা। আমাদের রুমের জানালাটা খুললেই মনে হতো এক ঝাঁক জমাট বাঁধা মেঘ বিনা অনুমতিতে ঘরে ঢুকতে চায়। সমস্ত কিছু এত ভালোর মাঝেও যে অমন একজন বিভীষিকা অপেক্ষায় ছিল তা বুঝতে পারিনি আমি। সেদিন সন্ধ্যাটা রুমের ব্যালকনিতে বসে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে 3 বন্ধুর মধ্যে ঠিক হয় আজ রাতে একটু ড্রিঙ্ক করা হবে। 3 বন্ধু একসাথে, শীতের জায়গা, একটু ড্রিঙ্ক না হলে হয় ঠিক জমে না। ভেবেছিলাম সারাদিন ঘুরে রাতে নিজেদের রুমে বসেই মনের সুখে ড্রিঙ্ক করা যাবে, কিন্তু এক্ষেত্রে সেটা আর হলো না। সুজয় হঠাৎ বলে বসলো, দেখ ভাই, রুমে ড্রিঙ্ক তো ন্যাচারাল ব্যাপার, চল না
রাতের অন্ধকারে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে কোনো ফাঁকা নিরিবিলি জায়গায় বসে ড্রিঙ্ক করি। নীলেশ রাজি হলেও আমি একদমই রাজি ছিলাম না। কিন্তু ওই যে বাকি দুই বন্ধু রাজি, তাই নিজের অনিচ্ছাটাকে ইচ্ছায় রূপান্তরিত করতে এক প্রকার বাধ্য হলাম। সন্ধেবেলা হোটেল থেকে বেরিয়ে সুজয়ের দেখানো রাস্তা অনুসরণ করে বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে গিয়ে এবার গাড়িটা থামালাম। দেখলাম একটা ভাঙা ভগ্নপ্রায় কাঠের বাড়ির সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গায় অনেকটা কবরের মতো দেখতে সিমেন্ট দিয়ে বাঁধানো চওড়া স্থান। সুজয়কে জিজ্ঞাসা করলাম, কিরে, এই জায়গার সন্ধান তুই কোথা থেকে পেলি? তুই তো আগে কখনো আসিসনি এখানে। সুজয় হেসে বলল, দুপুরে যখন তুই রুমে রেস্ট করছিলি তখন আমি বাইক নিয়ে আশপাশটা ঘুরতে বেরাই, কোনই এই জায়গাটার সন্ধান আমি পাই, তাই তো বললাম আজ বাইরে ড্রিঙ্ক করব। বুঝলাম, কিন্তু ভাই আমার ঠিক ভালো লাগছে না জায়গাটা, চল না হোটেলে ফিরে যাই। সে কথায় কেউ কানই দিল না। গিয়ে বসা হলো সিমেন্ট বাঁধানো জায়গাটার ওপরে। হোটেল থেকে বেরানোর সময় ড্রিঙ্ক করার সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছিল নীলেশ। আশপাশটা পুরো ফাঁকা, কোনো জনবসতি নজরে এলো না। গ্লাসে ঢেলে 1-2 প্যাক খাবার পর সিগারেট ধরায় 3 জন। সিগারেটটা খাবার পর সুজয় সিগারেটের শেষ অংশটা সিমেন্টের স্থানটায় ঘষে ঘষে নিভিয়ে দিল। ঠিক সেই সময় আমি উঠে দাঁড়ালাম, বললাম, না রে, আমার ভালো লাগছে না, কেমন যেন একটা ছাড়, আমি এখন আর থাকতে পারছি না এখানে, তোরা থাক, আমি চলে যাচ্ছি হোটেলে। এটা বলে আমি চলে যাই হোটেলে। নীলেশ আর সুজয় বসে থাকে সেখানে। পরের দিন সকাল থেকে আমার কেমন একটা অস্বস্তিকর লাগতে থাকে সব কিছু। এক প্রকার জোর করে নীলেশ আর সুজয়কে রাজি করলাম বাড়ি ফেরার জন্য। ওরা অনেকবার আমায় জিজ্ঞাসা করেছিল, কেন, কি হয়েছে সেটা তো বল। আমার কেন এমন অস্বস্তি হয় সেটা বোঝাতে পারছিলাম না, এমনকি নিজেও বুঝতে পারছি না। আরও 2 দিন থাকার কথা ছিল সেখানে, কিন্তু আর থাকা হলো না। সেদিনই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এরপর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরি। এরপর থেকে আমার সাথে ভয়ানক অদ্ভুত অদ্ভুত ঘটনা, যা আমি কখনো ভুলতে পারবো না। যেদিন ঘরে পৌঁছালাম সেদিন রাত থেকে আমার জ্বর জ্বর ভাব শুরু হয়। রাতের খাওয়া দাওয়া অল্প বিস্তর করে নিজের ঘরে শুতে গেছি। এমন সময় আমার নজরটা উত্তরের জানালার দিকে যায়। সত্যি বলছি দাদা, বাইরের অন্ধকারটায় নজর যাওয়ায় আমার শরীর হিম হয়ে যায়। দেখতে পাই বাইরের আবছা অন্ধকারে কেউ একটা দাঁড়িয়ে আছে। মুখটা পরিষ্কার না, মাথার চুলগুলো আধপোড়া কুঁকড়ে গেছে, শরীরের মাংসগুলো খোবলানো। কি বীভৎস দৃশ্য! সাথে সাথে ঘরটা একটা মাংস পোড়া গন্ধে ভরে ওঠে। প্রচণ্ড ভয়ে মা বলে একবার চিৎকার করে দরজার দিকে তাকিয়ে আবার যখন জানালার দিকে তাকাই তখন আর কিছু দেখতে পাই না, কিন্তু তীব্রভাবে পোড়া গন্ধটা নাকে আসতে থাকে। আমার চিৎকারে মা ঘরে এসে কি হয়েছে জিজ্ঞাসা করায় সবটা বলি, সাথে মাংস পোড়া গন্ধটাও বলি, কিন্তু মা গন্ধটা পাচ্ছে না, শুধু আমার নাকে তীব্রভাবে আসতে থাকে। যাই হোক, নিজেকে ধীরে ধীরে সামলে নিয়ে আবারও বিছানায় গিয়ে শুই। রাত তখন গভীর, নাকে ভেসে আসে আবারও সেই মাংস পোড়া গন্ধটা। বিছানায় সোজা হয়ে শুয়েছিলাম, তাই কার্যত চোখ খুলতেই নজর গেল সোজা সিলিংয়ের দিকে, এবং যে দৃশ্য আমি দেখি সেটা কল্পনাতেও আমি ভাবতে চাইনি। ওপরে সিলিং থেকে 4 হাত পায়ে টিকটিকির মতো ঝুলে রয়েছে একটা নারী মূর্তি, যার শরীরের মাংস পুড়ে খুবলে গেছে। বিভৎসতার মুখের বর্ণনা। ভয়ে পিঠে শীত দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে যায় আমার। কাউকে যে চিৎকার করে ডাকবো তার ক্ষমতা ততক্ষণে হারিয়ে গেছে। ভয়ে চোখটা বন্ধ করে ফেলি, তারপর আর কিছু মনে নেই আমার। সকালে মুখে জলের ছিটা দেওয়ায় জ্ঞান ফেরে আমার, কিন্তু কিছু বলতে পারিনি কাউকে। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমায় সব কিছু বলতে বাধা দিচ্ছে। অফিস যাওয়া বন্ধ হয়ে যায় বেশ অনেক দিন।
আস্তে আস্তে শরীর দুর্বল হতে শুরু করে। কিছুদিন অফিস না যাওয়ায় মন মেজাজ খারাপ হতে থাকে। এরপর শুরু হয় আরেকটা অদ্ভুত ঘটনা। যখনই সেই নারী মূর্তিটা আমার দৃশ্যমান হচ্ছিল, আমি শুনতে পাচ্ছিলাম কিছু কথা। আমি তো পুড়েই মরেছিলাম, কেন জ্বলন্ত সিগারেটের আগুনটা গায়ে দিলি আমার? খুব প্রয়োজন ছিল তোদের। যখনই ঘুমানোর চেষ্টা করতাম, ঘরে একা থাকতাম, কানে শুনতে পেতাম এই কথাগুলো। আর ঠিক সেই সময়গুলোতেই শরীরে লাগতো একটা ঠান্ডা হাওয়া এবং নাকে আসতো পোড়া গন্ধটা। সুজয় আর নীলেশকে ফোন করে বাড়িতে ডাকি। ওরা দুজন বাড়ি এসে আমাকে বলে, তোকে কবে থেকে ফোন করছি, তোর ফোনে তো কলই লাগছে না। সেদিন বাড়ি আসার পর থেকে তোর তো কোনো খোঁজখবরই পাচ্ছিলাম না। সুজয় আর নীলেশকে হাতের ইশারায় নিজের বিছানায় এসে বসতে বলি এবং দুর্বল কাঁপা কাঁপা কণ্ঠে যেদিন বাড়ি ফিরেছি সেদিন রাতের থেকে আজ অবধি সমস্ত ঘটনা খুলে বিবরণে বলি। সেই অদৃশ্যমান শক্তির বলা কথাগুলোর মধ্যে আরও একটি কথা ছিল। সেই নারী মূর্তি আমাকে বলেছিল, 1 সপ্তাহের মধ্যে যদি সেই স্থানে গিয়ে যদি ভিজে মাটির প্রলেপ ওই সিগারেটের দাগের ওপরে না দেওয়া হয়, তাহলে আমার সময় কিন্তু ঘনিয়ে এসেছে। এই কথাগুলো আমি বাড়িতে বলতে চেয়েও কাউকে বলতে পারছিলাম না। কেন, সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু কথাগুলো অনায়াসে সুজয় আর নীলেশকে আমি বলে ফেলি। ওদের হয়তো এই সমস্ত জিনিসে কোনো দিনও বিশ্বাস ছিল না। আমার কথাগুলো শুনে হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে ওরা বসেছিল। হঠাৎ নীলেশ বলে উঠল, আমরা যাব, আবারও দার্জিলিং যাব, কিন্তু এবার আর ঘোরার জন্য নয়, তোকে বাঁচানোর জন্য। এই আশ্বাসটুকু দিয়ে সুজয় আর নীলেশ আমার বাড়ি থেকে চলে যায়। ঠিক 3 দিন পর থেকে আমি আর সেই নারী মূর্তিটাকে দেখতে পাই না এবং আমার শরীরের ধীরে ধীরে উন্নতি হতে থাকে। হঠাৎ সুজয় 3 দিন পর আমার বাড়িতে এসে বলে, তুই এখন কেমন আছিস? আমি বলি, ভালো আছি, বাট তোরা কোথায় গেছিলিস? এই 2-3 দিন আর তোর কোনো খোঁজ পেলাম না। সুজয় আমাকে উত্তর দেয়, ওরা দার্জিলিংয়ে গিয়ে সেই ভাঙা ভগ্নপ্রায় বাড়ির সামনে সেই কবরস্থানে, যেখানে সুজয় পোড়া সিগারেটটাকে ঘষে ঘষে নিভিয়েছিল, সেখানে ভিজে মাটির প্রলেপ দিয়ে এসেছে। এবং অদ্ভুত রকমভাবে সেই 3 দিনের মধ্যে আমিও সেরে উঠেছি। আমার জীবনে ওরা যদি না থাকতো ওই সময়, জানি না আমার সাথে আর কী ঘটনা ঘটত। আমি সেটা মনেও করতে চাই না, আর ভাবতেও চাই না। এই ছিল আমার জীবনের অভিজ্ঞতা। যতদিন বেঁচে আছি হয়তো এই অভিজ্ঞতা আমি কোনো দিনও ভুলতে পারবো না। যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো। শেষ হলো আজকের প্রথম ঘটনা। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা কিন্তু আমাদের কাছে কোনো রকম মেল বা টেক্সট কিছুতেই আসেনি। এই ঘটনাটা আমি এবং সাগর যে ফ্ল্যাটে এই মুহূর্তে থাকি, সেই ফ্ল্যাটেরই একটি পুরনো ঘটনা। ঘটনাটা ঘটেছে, আমাদের ফ্ল্যাটেই থাকে একটা ভাই, ওর নাম রনক। ওকে আমরা ভাই বলেই ডাকি, প্রায় সমবয়সী, বাট ভাই বলেই ডাকি। ওর মুখ থেকেই সম্পূর্ণ ঘটনাটা শুনেছি। যেহেতু আমাদের এই মুহূর্তে লাইভ পডকাস্টের কোনো ব্যবস্থা নেই, তাই ওকে দিয়ে বলাতে পারলাম না। ঠিক ও যেরকমভাবে বলেছে আমি সেরকমভাবে একটু বলার চেষ্টা করছি। হতে পারে কোথাও একটু এদিক ওদিক কথা হয়ে যেতে পারে, কিছু প্লিজ মনে করো না তোমরা। তাহলে শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। আমি আর সাগর যে ফ্ল্যাটটায় থাকি, আমরা থাকি গ্রাউন্ড ফ্লোরে এবং রনাক বলে ওই ভাইটা থাকে হচ্ছে 3rd ফ্লোরে। যেহেতু ওরা 3rd ফ্লোরে থাকে, তাই গরমের সময় বেশিরভাগ টাইমটাই ওরা ছাদে কাটায়। ওদের 3 তলাতে একজন বয়স্ক ভদ্রমহিলাও থাকতেন। উনি রাত্রির 11টা 12টা, কখনো কখনো 12:30 অবধিও উনি ছাদে থেকে তারপরে ঘরে চলে যেতেন। মানে সন্ধ্যের পুরো সময়টাই উনি ছাদেতেই কাটাতেন। তো হঠাৎ একদিন সকালবেলা খবর পাওয়া যায় যে উনি একটা মেজর স্ট্রোকে রাত্রিবেলা মারা যান। ওনার ছেলে এখানে থাকতেন না, ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করতেন। ওনার ছেলেকে খবর দেওয়া হয় এবং ছেলে এখানে তার মায়ের সমস্ত শ্রাদ্ধ শান্তির কাজ সম্পূর্ণ করে দিয়ে ঘরে যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে চলে যায়। এবং উনি ছাদে একটা মাদুরে বসতেন। ওই মাদুরটা ওনার খুব প্রিয় ছিল। উনি সহজেই মাদুরে কাউকে বসতে দিতেন না, জানি না কি ছিল সেটায়, উনি কাউকে বসতে দিতেন না।
ওই মাদুরটা ওনার এতটাই প্রিয় ছিল, কেউ যদি ভুলবশতও বসে পড়তো তো সেটাতেও উনি কম বেশি কেন বসছিস মানে এরকম একটা কটূক্তি করতেন। তো উনি মারা যাওয়ার পর সামান্য একটা মাদুর নিয়ে ওনার ছেলে কি করবে, তাই ছাদের চিলেকোঠার ঘরে সেই মাদুরটা ফেলে রেখে দিয়ে ওনারা বাকি সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। রনাক এবার তার বন্ধু দুজনে ওরা ছাদে রাত্রিবেলা ঘুরতো, আড্ডা দিত। তো যেহেতু দিদা মারা গেছে তাই মাদুরটা ওরকম ছাদে পড়ে আছে, ওরা মাদুরটা পেতে বসতো এবং গল্প করত। একদিন কি হয়, রাত যেহেতু বেশি হয়ে যায়, আড্ডা দিতে দিতে ওরা তাড়াতাড়ি করে উঠে ঘরে চলে যায় এবং মাদুরটা তুলতে ভুলে যায়। মাদুর ছাদেই পড়ে থাকে। এখান থেকে আসল সব কিছু শুরু হয়। রনাক রাত্রিবেলা যখন ঘুমোচ্ছিল হঠাৎ ওর একটা অদ্ভুত টাইপের স্বপ্ন আসে। স্বপ্নেও দেখে যে তিনতলার সেই বয়স্ক ভদ্রমহিলা রনাককে বলছে, মাদুরটা তো তোরা ব্যবহার করলি, তোলার বেলায় কারোর একবারও মনে পড়লো না? আমার মাদুরটা তো বৃষ্টি হচ্ছে বাইরে ভিজে গেল, যা গিয়ে ওটা তুলে দে। রনাক স্বপ্নটা দেখে একদম ধরফর করে বিছানা থেকে উঠে পড়ে এবং বাইরে গিয়ে দেখে যে সত্যিই বৃষ্টি হচ্ছে। আর ওর মনে পড়ে যে ও মাদুর কিন্তু তোলেনি। রাতের তখন বেশ গভীর হয়ে গেছে, বাইরে বৃষ্টিও হচ্ছে, সেই কারণে ও আর ছাদে যায়নি, রাতে শুয়ে পড়ে। সকালবেলা রনাক ওর বন্ধুকে ডাকে এবং বলে যে জানিস ভাই, কালকে তারা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি। কথাটা শুনে সাথে সাথে ওর বন্ধুও বলে যে আরে আমিও কিন্তু একটা স্বপ্ন দেখেছি, আর সেটা ওই তিনতলার ওই দিদাকে নিয়ে। রনাক এবার প্রচণ্ড রকম অবাক হয়ে যায় যে একই স্বপ্ন দুজনে, এটা তো কোইন্সিডেন্স হতে পারে না কখনো। এবং রনাকের বন্ধুও সেই একই কথা বলে যে দিদা বলছে আমার মাদুরটা ব্যবহার করলি, ছাদে রেখে দিয়ে চলে যাচ্ছিস, ওটা তো ভিজে যাচ্ছে আমার, যা গিয়ে তুলে দে। পরের দিন সকালবেলা ওরা ছাদে গিয়ে দেখে মাদুরটার একদম যাচ্ছাতেই অবস্থা, মাদুরটা পুরো ভিজে চপচপে। ওরা সেটাকে রোদে শোকায় এবং শুকিয়ে আবার চিলেকোঠার ঘরে রেখে দেয়। দিনটা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া সাউথ আফ্রিকা খেলা, মানে রিসেন্ট যে খেলাটা হলো ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনালটা। সেদিন রাত্রিবেলা তখন বাজে প্রায় মনে হয় 11:30, 11:10 হয়তো এরকম টাইম হবে। ওরা ছাদে খেলা দেখছিল এবং ছাদে ওরা চিকেন চাউ মানে আঁশ জাতীয় কোনো জিনিস ছাদে নিয়ে এসে মাদুরে বসেই খেয়েছে এবং মাদুরের মধ্যে হতে পারে এঁঠোটা ওর লেগেছিল। ওরা সেটাকে ওখান থেকে ওই অবস্থাতে তুলেই রেখে দিয়েছে। পরের দিন সকালবেলা রনাকের যে বন্ধু, ওর বাবা এসে ঘরে রনাককে বলে যে কালকে তোরা কি করেছিস ছাদে? তো রনাক প্রচণ্ড রকম অবাক হয়ে যায় যে কি করেছি কাকু, মানে বুঝতে পারলাম না তো। বলে ঘরে চল, তোর বন্ধুর কি অবস্থা দেখবি চ। রনাক ওর বন্ধুর ঘরে গিয়ে যেটা দেখলো সেটা দেখে ওর নিজের মাথা ঘুরে গেছে, কারণ ওর বন্ধুর খিচের রোগ কোনো দিনও ছিল না। ওর বন্ধুর হাত পায়ের শিরা একদম টেনে মনে হচ্ছে না শরীরটা এক জায়গায় ছোট হয়ে যাবে, এরকম টাইপের কষ্ট হচ্ছে শরীরের ভিতরে এবং মুখ থেকে ভুলভাল কিছু কথা বলছে। সঙ্গে সঙ্গে ওর বাবা হসপিটালে নিয়ে যায় ওকে, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরও কোনো রকম ইমপ্রুভমেন্ট হয় না ওর বন্ধুর। ওর মা এক প্রকার জোর করেই ওকে নিয়ে ঠাকুর বাড়ি যায় এবং ঠাকুর বাড়ি থেকে ওকে ঝাড়িয়ে যে কথাগুলো বলে সেগুলো কিন্তু সেই মাদুরের সাথে আবার জুড়ে যায়। ওরা ছাদে বসে সেদিনকে রাতে আঁশ জাতীয় কিছু খেয়েছে এবং এমন কোনো মানা ওদের জীবনে ছিল সেই ভুলটা ওরা আবার করেছে। অর্থাৎ আগের দিন স্বপ্নে কিন্তু ওরা দেখেছিল ওই মাদুরটা নিয়ে ওরা ছাদে ফেলে আসায় বৃষ্টিতে সেটা ভিজে যাওয়ায় সেই দিদা কিন্তু ওদের ওয়ার্নিং করেছিল, কিন্তু ওরা সেটা একদম মাথাতেও রাখেনি, বাড়ির লোককেও একবারও জানায়নি। ওরা সেই ভুলটা আবার করেছে, এবার আঁশ ফেলেছে, মানে এঁঠোটা লাগিয়েছে, আঁশের জিনিস ঠেকিয়েছে মাদুরে। তো ওখান থেকে বলা হয়, ঠাকুর বাড়ি থেকে ওদেরকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব ওই মাদুরটা তোমরা ওখানে রেখো না, ওটা গঙ্গায় ভাসিয়ে দাও। সেদিন রাত্রিটা কোনো রকমে যায়। সারা দিন রনাকের বন্ধু ভুল ভাল বকতে থাকে। ওর বন্ধুর মুখ থেকে কথাগুলো আধখানা এলেও কথাগুলো যদি জোড়া হয় তো অনেকটা এরকম ছিল যে তোদেরকে তো মানা করেছিলাম যে ওই মাদুরটা নিয়ে বস, ব্যবহার কর, কিন্তু ওটাকে নোংরা করবি না, ওটা যত্ন কর। রাগ ভরা গলায় এইসব কথাগুলো বেরাতে থাকে বন্ধুর মুখ থেকে, আধ ভাঙা অবস্থাতেও, চোখ বন্ধ কিন্তু কথাগুলো মুখ থেকে আসছে। পরের দিন সকাল হতেই রনাকের বন্ধুর বাবা সেই মাদুরটা নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেয় এবং অদ্ভুত রকমভাবে তার কিছুক্ষণ পর থেকেই রনাকের বন্ধু একদম ঠিক হয়ে যায়। ইভেন ওর মনেও থাকে না যে গত একদিন বা 24 ঘন্টার কিছুটা বেশি সময় ওর সাথে কি হয়েছে। ওর জীবনের সূচি থেকে ওই সময়টা কিন্তু হারিয়ে যায়। ও
ওকে যখন বলা হয় যে তুই এই একদিনে যে এরকম ব্যবহারগুলো করেছিস সেগুলো তোর কিচ্ছু মনে নেই, রোনাকের বন্ধুর কিন্তু কিচ্ছু মনে ছিল না। এতটাই ছিল ঘটনা যে একটা জিনিসের ওপরে মানুষের কতটা টান থাকতে পারে এই ঘটনাটা না শুনলে হয়তো কেউ বুঝতে পারবে না। সামান্য একটা মাদুর হতে পারে, সেটা সামান্য একটা মাদুর, কিন্তু সেটা ওই ভদ্রমহিলা বা ওই দিদার অনেকটা কিন্তু যত্নে ছিল, যে কারণে মারা যাওয়ার পরও সে তার প্রিয় মাদুরটাকে ভুলতে পারেনি। হয়তো লাইভ পডকাস্ট থাকলে এটা হয়তো রোনাকই তোমাদেরকে বলতো, যেহেতু নেই তাই আমি গুছিয়ে হয়তো বলতে পারলাম না। ও আমাকে যতটা বলেছে আমি হয়তো আধ ভাঙা অবস্থায় তোমাদের বোঝাতে পারলাম, তাও কিছু মনে করো না। কেমন লাগলো অবশ্যই, কিন্তু এই টোটাল এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম ভুলো না, কারণ তোমাদের এই পরিবার কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে তোমাদেরই সাপোর্টে, তাই প্লিজ সাপোর্ট আস। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো ভয়ের অনুভূতি নিয়ে।